আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরে মামলা মোকাবেলা করার আহ্বান। পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবি। শিশু রামিসার বাসায় গিয়ে তার বাবা মাকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ। রামপুরায় মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে একজন গ্রেফতার। দায়িত্ব পালন শেষে মাঠে থাকা সেনা সদস্যরা ব্যারাকে ফিরছে, জানালেন সেনাপ্রধান। দেশে ক্রান্তি লগ্নে সেনাদের ভূমিকা জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে প্রত্যাশা। এবং ঈদুল আজহা সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে এখনও বেচাকেনা শুরু হয়নি। দেশের নানা প্রান্ত থেকে আসছে পশু। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানী পল্লবীতে শিশু রামিসার বাসায় গিয়ে পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমবেদনা জানালেন মা বাবা সহ পরিবারের সবাইকে। এ সময় তিনি রামিসার বড় বোনের সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। এর আগে বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষেই তিনি সরাসরি শিশু রামিসার বাসার উদ্দেশ্যে রওনা হন। পরে রাত 10টার দিকে প্রধানমন্ত্রী রামিসার বাসায় পৌঁছান। এ সময় তিনি রামিসার শোক সম্পন্ন পরিবারের খোঁজ খবর নেন। পরিবারের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ঘটনার সার্বিক পরিস্থিতিও খোঁজ নেন তিনি। এ সময় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও অন্যরা। আপনি স্যার বিশ্বাস করবেন না, আমার স্যার 55 বছর বয়স, আপনি মনে করতে পারেন স্যার শেরপুরে লোকের একজন নেতার একটা বাচ্চাও স্যার মারা গিয়েছিলেন। আপনার মনে হয় স্যার হয়তো এত দ্রুত, এত সুন্দর, এত সুচারুভাবে আমি কখনো দেখিনি। এটা আমি বুঝতে পারছি না, এটা আমি বুঝতে পারছি স্যার। প্রধানমন্ত্রী চলে আসছেন, এটা আমার সৌভাগ্য। আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা প্ল্যানে স্যার আপনি পা রাখবেন। কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি 8-10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। স্যার আপনি কি ধৈর্য ধরবেন? আমি ওকে কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী, তার বিচার ইনশাআল্লাহ হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দেশে ফিরে তাকে মামলা মোকাবেলা করার আহ্বানও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, নাগরিকত্ব নিয়ে পশ্চিমবঙ্গে যা হচ্ছে তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। আমরা তো তাকে ফেরত চাই,
আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। তো এখন যদি কেউ বলে আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। তো এগুলো ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের সিটিজেন নিয়ে তারা কি করবে, কিভাবে সিটিজেনশিপ নির্ধারণ করবে। এখন পশ্চিমবঙ্গের নির্বাচন হয়েছে, তাদের হতে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী তারা কি বলবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার তো কথা না। আমরা আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে, আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। আর অন্যান্য বিষয় যেগুলো আপনি বললেন যে ওখান থেকে পুশব্যাক বা এখান থেকে পুশইন হচ্ছে, এগুলো আমার নজরে নাই। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন। রাজধানী পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলা পরিচালনা করা হবে। সচিবালয়ে নিজ নিজ দফতরে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। এদিকে যে কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় না আনার সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়। রাজধানী পল্লবীতে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসা সহ সব শিশু হত্যার মানববন্ধনের মাধ্যমে গানে গানে প্রতিবাদ জানিয়েছে নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ ছায়ানট। শিশুদের প্রতি সব রকম সহিংসতা বন্ধ এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি সহ শিশুদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র ও সমাজকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ছায়ানট সহ শিক্ষার্থী অভিভাবকরা। আরও জানাচ্ছেন সহকর্মী রোকসানা আমিন। রাজধানী পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। রামিসা সহ শিশু হত্যাকাণ্ডে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে মানববন্ধন করেছেন নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। আমি চাই যে আমাদের বয়সী কৈশোর কিশোরীরা এরকম ধর্ষণ বা মৃত্যুর শিকার না হোক। যারা এই অপরাধ করছে তাদের শাস্তি চাই। ওরা দাঁড়িয়েছে প্ল্যাকার্ড নিয়ে আমাদেরকে বাঁচতে দাও, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে। প্রাইম দাবি হচ্ছে সকল ধরনের শিশুর উপর নিপীড়ন নির্যাতন বন্ধ হোক। দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা। সমাজ পরিবেশটা রাষ্ট্র এমনভাবে তৈরি করুক এবং এই 2-1টা বিচ্ছিন্ন ঘটনা এমন দ্রুত কঠোর বিচার হোক যাতে কারো মস্তিষ্কেও এরকম চিন্তা কোনোদিন আর না আসে। এটাই আমাদের সকলের চাওয়া। রামিসা হত্যার বিচার দাবি ছাড়াও শিশুদের বিরুদ্ধে হওয়া যে কোনো ধরনের সহিংসতা বন্ধের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। বন্ধ করতে হবে শিশু নির্যাতন। প্রতিটি শিশুর জীবন অমূল্য। তাই একজন ছাত্র হিসেবে আমাদের দাবি, শিশুদের জন্য নির্বিঘ্ন হবে আমাদের সমাজ সহ দেশের সকল ক্ষেত্র। পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বোচ্চ আন্তরিকতা ও একাগ্রতার সাথে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আজ ছায়ানট ও নালন্দার সমবেত সকলে মানবিক, নিরাপদ ও শিশু বান্ধব বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা ব্যক্ত করছি। বিচারের দাবি নিয়ে শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়েছে ছায়ানটও। আমরা মনে করি যে গানের যে বাণী ও সুর, সেটি মানুষের মধ্যে শুভবুদ্ধি জাগ্রত করবে এবং এই যে আত্মজ্ঞানী, এই আত্মজ্ঞানী থেকে দেশের মানুষ মুক্ত হবে, শুভবুদ্ধি জাগ্রত। শিক্ষা পদ্ধতি ও সমাজ ব্যবস্থা পরিবর্তন সহ আইনের শাসন নিশ্চিত করার দাবিও জানিয়েছে নালন্দা স্কুলের শিক্ষার্থীরা। মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময় শৈশব। সেই শৈশব কারো কাছ থেকে কেড়ে নেওয়া যায় না। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। রাজধানীর রামপুরায় 10 বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতন, বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে আরেক শিক্ষার্থী সিয়াব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুটির মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে তার পরিবার। অভিযুক্ত শিহাব এর আগে একাধিক শিশুকে যৌন নির্যাতন করলেও তা নিজের মধ্যে মীমাংসা করে দেওয়ার কথা স্বীকার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে হাম প্রতিরোধে টিকা কর্মসূচি ব্যাহত হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন বলেছেন, দেশব্যাপী হামের টিকা কার্যক্রম থাকা কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী টিকা কার্যক্রম আরও জোরদার করা হবে। বর্তমানে দেশে কোনো টিকার সংকট নেই দাবি করে তিনি বলেন, দেশে হামের পর্যাপ্ত টিকা রয়েছে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের আয়োজিত সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতে ফ্যাসিবাদের দোসরদের সীমাহীন দুর্নীতির কারণে চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক হাসপাতালে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের ছুটিতেও হামের টিকা কার্যক্রমে যারা জড়িত তাদের প্রত্যেককে ছুটিবিহীন অবস্থায় থাকার জন্য বলা হয়েছে। টিকা কার্যক্রম শেষ করে আমরা আমাদের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণ টিকা আমাদের কাছে রয়ে গেছে। আমরা এই টিকা কার্যক্রমে আজকে থেকে আবার নতুন করে আমরা চালু করেছি। আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত যেই জায়গাটায় এসেছি, কোনো টিকারই আমাদের অ্যান্টিরেবিস সহ কোনো অভাব কোনো উপজেলাতে নাই। সর্দার শাখাওয়াত হোসেন স্বাস্থ্যমন্ত্রী কথা বলছিলেন। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, বর্তমানে দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করায় ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনা সদস্যরা। 2024 সালে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছে। তিনি আশা প্রকাশ করেন, দেশে ক্রান্তি লগ্নে সেনা সদস্যদের এই ভূমিকা জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন সেনাপ্রধান। 2024 সালে 20 জুলাই থেকে আমরা কাজ করে যাচ্ছি, এখনো আছি। এখনো 16-17 হাজার সারা বাংলাদেশের 65টা জেলায় আছে। তো আমরা অনেক সৈনিক আমরা বিদ্রোহ করেছি, বাট এখনো সম্পূর্ণ বিদ্রোহ হয়নি। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। তারপরে দেশের প্রয়োজনে আমাদের কিছু কাজ করে যেতেই হবে। আমাদের যে এই কাজ, প্রশিক্ষণ, যুদ্ধের জন্য প্রস্তুতি, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, একটা মোরাল ঠিক রাখা, ডিসিপ্লিন ঠিক রাখা, সেই কাজগুলো আমরা শুরু করছি। জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান কথা বলছিলেন। বাংলাদেশ বিমান বাহিনী গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। যশোর একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গ্র্যাজুয়েট অফিসারদের মধ্যে পদক এবং ফ্লাইং ব্যাচ বিতরণ করেন। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। যশোরে একাডেমির প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। কুচকাওয়াজে উপস্থিত হয়ে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজের মাধ্যমে 5 জন নারী অফিসার সহ মোট 42 জনকে পদক ও ফ্লাইং ব্যাচ পরানো হয়। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। প্রযুক্তি যেমন এগোচ্ছে, তেমনি হুমকির ধরনও জটিল হয়ে উঠছে। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্র হবে প্রযুক্তি নির্ভর, বহুমাত্রিক এবং দ্রুত পরিবর্তনশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার যুদ্ধ, মানুষবিহীন আকাশযান, আধুনিক যোগাযোগ ও কমান্ড ব্যবস্থাপনা এবং স্পেস বেসড অপারেশন সামরিক কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। ভবিষ্যতে আরও উন্নতি প্রযুক্তির বিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি আমাদের লক্ষ্য। পাশাপাশি নতুন ঘাঁটি স্থাপন, আধুনিক অবকাঠামো উন্নয়ন, গবেষণা ও উন্নয়ন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ফিউচার রেডি বিমান বাহিনী গড়ে তুলছি। কুচকাওয়াজ শেষে ফ্লাই পাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারাজাম্পিং প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই। নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি লাভ করেছে। সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং সমুদ্র সীমা রক্ষার লক্ষ্যে নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজন করা হয়েছে বলেও জানান তিনি। পটুয়াখালী কলাপাড়ায় নৌজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বর্তমানে লেবাননে জাতিসংঘ মিশনের মেরিটাইম টাস্ক ফোর্সের আওতায় নৌজা সংগ্রাম এবং দক্ষিণ সুদানের নীল নদে একটি ফোর্স মেরিন ইউনিট সফলতার সাথে দায়িত্ব পালন করে চলেছে। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা বিভিন্ন দেশে মিলিটারি অবজারভার ও স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। অ্যাডমিরাল এম নাজমুল হাসান নৌবাহিনী প্রধান কথা বলছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের সভা হয়েছে। সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক হয়। সে সময় বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে স্বাক্ষরিত ট্রান্সফার অফ ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর সহযোগিতায় 2026 থেকে 2030 সাল পর্যন্ত প্রণয়ন করা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। নিজের উত্থাপিত আইনের সমালোচনা করলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। 10 এপ্রিল জাতীয় সংসদে পাশ হওয়া বাণিজ্যিক আদালত আইন 2026-এর বেশ কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেছেন, দ্রুততম সময়ে সংশোধন করতে চান তিনি। না হলে বিনিয়োগকারীদের সুবিধার বদলে উল্টো হয়রানি বাড়বে। অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া শতাধিক অধ্যাদেশ পাশ করার বাধ্যবাধকতা থাকায় অনেক আইনের প্রতি যথাযথ মনোযোগ দেয়া সম্ভব হয়নি বলে স্বীকার করেন তিনি। বিস্তারিত রিজভি নওয়াজের রিপোর্টে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার বিয়াকের উদ্যোগে বাণিজ্যিক আদালত আইন এবং আরবিট্রেশন আইন 2001-এর সংশোধন নিয়ে আলোচনা। ইউএনডিপি সহযোগিতায় প্রায় 3 ঘন্টার আলোচনায় নীতি নির্ধারক, বিচারপতি, আইনজীবী, ব্যবসায়ী নেতা ও উন্নয়ন সহযোগীরা মতামত দেন। বিদেশি বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের জায়গা তুলে ধরেন ইইউ রাষ্ট্রদূত। If a dispute arises, where do I go for satisfaction? How long will resolution take? Will I experience discrimination? Will the court understand commercial reality? And will the decision ultimately be enforced? These questions matter to our investors. বিদেশি বিনিয়োগকারীদের লাভের টাকা নিজ দেশে নিয়ে যাওয়া, হয়রানিমুক্ত ব্যবসার পরিবেশ এবং নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুগুলো বাণিজ্যিক আদালত আইনের মাধ্যমে নিশ্চিত করা যায়নি, স্বীকার করেন আইনমন্ত্রী। We have included such things, the major problems which are faced by the foreign investors have not been addressed here properly. We could not. We want to re-examine it. We want to bring back certain amendments to this law. সীমাবদ্ধতা থাকার পরও বাণিজ্যিক আদালত আইনটির বাস্তবায়ন শুরুর পক্ষে উচ্চ আদালতের বিচারপতি ফাতেমা আনোয়ার। Since we have the act, please let us go forward and implement it as best as we can in an incremental approach, in an approach that is, it doesn't have to be perfect in a day. Let us at least begin. ব্যবসা বাণিজ্য সহজ করতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব নিবিড় করার কথা জানান উন্নয়ন সহযোগীরা। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে ওয়ার্ল্ড কাপ 2026। প্রিয় দর্শক, এবারে কঙ্কা ফ্রিজ কোরবানির হাটের খবর। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু আসছে। এখনও চলছে হাট গোছানোর কাজ। হাতে সময় থাকায় ক্রেতারা বিভিন্ন হাট ঘুরে দেখছেন।
হাটে এবার উট উঠেছে, দাম চাওয়া হচ্ছে 24 লাখ টাকা। শুক্রবার থেকে অল্প পরিসরে বেচা কেনা শুরুর আশা করছেন ব্যাপারীরা। দেখুন শাকির আদনানের রিপোর্টটি। কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু আসতে শুরু করেছে। তেজগাঁওয়ের হাটে এবার 4টি উট উঠেছে। উট দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। দাম হাঁকা হচ্ছে 18 থেকে 24 লাখ টাকা। এটার হচ্ছে 23 লাখ টাকা দাম, এটারও 23 লাখ টাকা দাম, ওইটা 24 লাখ টাকা দাম, আর ওই গাড়িটা হচ্ছে 18 লাখ টাকা দাম। উটের ঘোষণা দিছে, এজন্য শুনে অপেক্ষা করছি যে উট কখন আসবে। ছোট, মাঝারি ও বড় আকারের গরু উঠেছে হাটে। হাতে সময় থাকায় বিভিন্ন হাট ঘুরছেন ক্রেতারা। আমাদের রাখার তেমন একটা বড় স্পেস নেই, যখন আমরা কিনলো 2 দিন কিংবা 3 দিন আগে কিনি। 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.25 লাখ টাকা, 1.5 লাখ, 3.5 লাখ এরকমের গরু আছে। এগুলো আমার পালা গরু, এইটা আর ওইটা হলো আমার পালা, আর আমার এই সাইডে আছে 31টা হলো কিনা। পুরান ঢাকার রহমতগঞ্জের হাটেও কোরবানির পশু আসতে শুরু করেছে। এখানেও দেখা মিলল বিভিন্ন আকারের পশু। এখন গরু কেনার সময় হয়নি, সব খালি দেখতে আসছে। এই পর্ব 5,80,000, এই পর্ব 5,50,000, আর এই পর্ব 3.5 লাখ। ক্রেতা বিক্রেতাদের সুবিধায় হাটগুলোতে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। এই হাটে কোনো কাদা জমে না, ময়লা হয় না। আমরা এই ভালো ব্যবস্থাপনার কারণেই এই হাটের সবাই আকৃষ্ট হয়েছে। এই মাঠে যে গরু হাটটা, এটা কিন্তু কোনো সরকারি মাঠ না, এই মাঠটা আমাদের নিজস্ব মাঠ, এই রহমতগঞ্জ ক্লাবের মাঠ। এবার ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে হাট বসছে 27টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 11টি এবং উত্তর সিটি কর্পোরেশনে থাকছে 16টি কোরবানির পশুর হাট। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পঞ্চগীতি কবির গানে স্বদেশ চেতনা শিরোনামে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর অনিমা রায়ের প্রথম বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি কবি শামসুর রহমান মিলনায়তনে এই আয়োজনে ছিলেন বিশিষ্টজনেরা। সুলতানা হিমুর রিপোর্ট দেখুন। রাজধানীতে দেশের অন্যতম জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর অনিমা রায়ের প্রথম বই পঞ্চগীতি কবির গানে স্বদেশ চেতনার মোড়ক উন্মোচন। বাংলা একাডেমি প্রকাশিত এই গ্রন্থে উঠে এসেছে গীতি কবিতার নানা দিক। আয়োজনটি সঞ্চালনা করেন গবেষক ও স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া। বক্তৃতা করেন আয়োজনের প্রধান অতিথি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং বিশিষ্টজনেরা। তারা বলেন, সঙ্গীত গবেষকদের গবেষণায় ভূমিকা রাখবে অনিমা রায়ের এই বই। তার সঙ্গীত শোনার পাশাপাশি এই বই এবং বই লেখার জন্য সে যে জ্ঞানটা সঞ্চার করেছে সেটা বিনিময় করে আমি নিজেও ঋদ্ধ হতে চাই। আমরা যদি এইখানে এটাকে একটা সুস্থ ধারায় এবং একই সাথে সাবলীল ধারায় আমরা গড়ে তুলতে পারি, এটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কালচার কিন্তু হতে পারে। গান করেন তিনি লিখলে যে একটা ভিন্ন ধরনের আবহ বইয়ের মধ্যে সঞ্চারিত হওয়ার কথা, এই বইয়ের মধ্যে সে ব্যাপারটি আছে। বইটি এটি আশা করি যে ভবিষ্যতে যারা গবেষণা করবে, আমরা যারা বাঙালি প্রাণ আছি, আমাদের সকলের জন্য ভীষণ সুন্দর একটা পাঠযোগ্য। এমন সঙ্গীত মুখর মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের আগে পাওয়া হয়নি বলেই আমাদের প্রত্যাশা, আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। আমি আপনার কাছে এই ভরা মজলিসে চাইব যে রবীন্দ্র একাডেমি হোক বা রবীন্দ্র ইনস্টিটিউট হোক, যেটা আমাদের বাংলাদেশে নেই। সুরবিহার আয়োজিত এই অনুষ্ঠানে গ্রন্থের উপর আলোচনা করেন সঙ্গীতজ্ঞরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
যুদ্ধবন্ধে ইরানের দেয়া 14 দফা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা করছে তেহরান। হোয়াইট হাউস জানিয়েছে, প্রস্তাবে রাজি না হলে ইরানকে সামরিক শাস্তির মুখে পড়তে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের সব পথ খোলা। ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। দুই নেতার মধ্যে ফোন আলাপে এই মতবিরোধের বিষয়টি স্পষ্ট হয়। মার্কিন প্রশাসনে একজন কর্মকর্তা সিএনএনকে তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক, এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছে যুক্তরাষ্ট্র। তাই পরিস্থিতি সামাল দিতে রাশিয়ার জ্বালানি তেল বিক্রির উপর কিছু নিষেধাজ্ঞা আরও 30 দিনের জন্য শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে সমুদ্রে আটকে থাকা রুশ অপরিশোধিত তেল সাময়িকভাবে কিনতে পারবে সংকটাপন্ন দেশগুলো। আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি ওয়াশিংটনের। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। ব্রেন্ট ক্রুডের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি $110 ছাড়িয়েছে। এতে যুক্তরাষ্ট্রের বাজারেও পেট্রোল এবং ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইর সঙ্গে। ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, কোরবানির চামড়া সংরক্ষণ অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে প্রত্যাশা। সমন্বিত উদ্যোগে কোরবানির ব্যবস্থাপনা আরও উন্নত করার তাগিদ। চ্যানেল আই সংবাদে আরও খবর নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কোরবানি পশুর মাংসের পাশাপাশি চামড়া ও অন্যান্য উপজাত সঠিকভাবে সংরক্ষণ এবং ব্যবস্থাপনা করা গেলে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে কোরবানি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, জনগণের সচেতনতা, প্রশিক্ষণ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কোরবানির ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং জাতীয় অর্থনীতিতে প্রাণী সম্পদ খাতের অবদানও বাড়বে। বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ ও মৎস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সভাপতিত্ব করেন প্রাণী সম্পদের অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজামান খান। প্রিয় দর্শক, এবারে সবশেষ বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে কঙ্গো ফুটবল দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল। জনস্বাস্থ্যের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা ঘোষণা। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাসায় গিয়ে রাতে পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের আশ্বাস। শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরে মামলা মোকাবেলা করার আহ্বান। দায়িত্ব পালন শেষে মাঠে থাকা সেনা সদস্যরা ব্যারাকে ফিরছে জানালেন সেনাপ্রধান। দেশে ক্রান্তি লগ্নে সেনাদের ভূমিকা জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে প্রত্যাশা। এবং ঈদুল আজহা সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে এখনও বেচাকেনা শুরু হয়নি। দেশের নানা প্রান্ত থেকে আসছে পশু। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আর আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।